ওয়েকুপার মিটিংটা সম্মেলনটা এই দখলদারি মানসিকতায় কি করা হয়েছিল নাকি? পশ্চিমবঙ্গের এত কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে বেছে বেছে যেটা শাসক দলের অনুকূলে নেই এমন একটা শিক্ষাঙ্গন যেখানে বিতর্ক হতে পারে, সেই জায়গাটাই পছন্দ হলো। দখল হতে গেলে তো ওখানে ইলেকশনে জয়লাভ করতে হবে, ওখানে তৃণমূলী ছাত্র সংগঠনকে ইলেকশনে জয়লাভ করতে হবে, পৃথিবী উল্টে করে জয়লাভ করতে হবে। তৃণমূলী ছাত্র সংগঠন নেই ওখানে, মরে গেছে পরে, আমি জানি তো। এবিভিপিও দুর্বল, হাতে রইল বাম আর এই বামপন্থী 40টা ছাত্রের কাছে। আপনাদের লজ্জা যে বাম আর অতিবাম মিলিয়ে 40 জন বা 50 জন ছাত্রদের সাথে কেউ পেরে উঠতে পারছে না, ভালো মন্দ যাচ্ছে না, কিন্তু এটা তো লজ্জা। স্যার, যাদবপুর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেরকমই শাসক দলের পক্ষ থেকে একদম প্রথম দিন থেকে একের পর এক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাদবপুর দখল করার। কেউ বলছে 1 মিনিট লাগবে, কেউ বলছে 30 সেকেন্ড, কেউ আবার 2 মিনিট। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এভাবে কি দখলদারি রাজনীতি সম্ভব একটা শিক্ষা প্রতিষ্ঠানে? সমস্যাটা এই জায়গায় লোকের মনে প্রশ্ন জাগছে, ওয়েকুপার মিটিংটা সম্মেলনটা এই দখলদারি মানসিকতায় কি করা হয়েছিল নাকি? পশ্চিমবঙ্গের এত কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে বেছে বেছে যেটা শাসক দলের অনুকূলে নেই এমন একটা শিক্ষাঙ্গন যেখানে বিতর্ক হতে পারে, যেখানে ঝুঁকি হতে পারে, যেখানে বিক্ষোভ হতে পারে, যেখানে আন্দোলন হতে পারে, যেখানে সম্ভাব্য রক্ত ঝরতে পারে, যেখানে অবরোধ হতে পারে, যেখানে ভাঙচুর হতে পারে, সেই জায়গাটাই পছন্দ হলো। তাহলে কি ক্ষমতা দখলের জন্য? ছাত্ররা কি তারই নিউটনের থার্ড লর মতো প্রতিক্রিয়া করলো নাকি? মানে এমনটাই চাওয়া হয়েছিল নাকি? ছাত্ররা প্রতিক্রিয়া করবে, আমরা কেউ 30 সেকেন্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করে নেব, কেউ বলছে 1 মিনিটে, কেউ বলছে 2 মিনিটে। মানে 1 মিনিট, আচ্ছা কেউ ঘন্টায় গেল না, আচ্ছা দখল তো করে নিতে পারে। আমি বলছি ওটা দখল করে নি, একটু মদন বাবুরা 30 সেকেন্ড বলেছে না, ও লাভলি বললেই দখল হয়ে যাবে। সব ছেলেরা তো প্রেম করে ফোনটা না, লাভলি বললে পছন্দ করবে। আচ্ছা এটা কি কোনো মস্তানির জায়গা? দখল কি ভাষা? মানে আপনি কি বলতে চাইছেন যে যাদবপুরের বামপন্থী ছেলেদেরকে তৃণমূলী ছেলেদের দ্বারা পিটুনি খাওয়াবো, খাইয়ে সাহায্য করে হসপিটালাইজ করে দিয়ে আমরা দখল করতে গেলে তো খুনোখুনি হবে। ওয়েকুপাতে শিক্ষামন্ত্রী এসছে, শিক্ষামন্ত্রীকে সুরক্ষিত করা যায়নি, তাহলে এখানে অরক্ষিত কি হবে? শিক্ষামন্ত্রী সুরক্ষিত হয়নি, তার প্রতিক্রিয়া আমরা তৃণমূলী ঢুকিয়ে দিয়ে সব ওই বামপন্থী ছাত্রদের এমন মারবো কিন্তু মরবে না, এরকম টাইপের নাকি? মানে ডেড বডি চান নাকি, মারপিট চান নাকি? মানে দখলটা কি হবে আমি বুঝলাম না কিছু। দখল হতে গেলে তো ওখানে ইলেকশনে জয়লাভ করতে হবে, ওখানে তৃণমূলী ছাত্র সংগঠনকে ইলেকশনে জয়লাভ করতে হবে, পৃথিবী উল্টে করে জয়লাভ করতে পারবে না, কারণ তৃণমূলী ছাত্র সংগঠন নেই ওখানে, মরে গেছে পরে, আমি জানি তো। এবিভিপিও দুর্বল, হাতে রইল বাম আর অতিবাম। ওখানে জুটা বলে একটা সংগঠন আছে, দখল করে নিই না দেখি, জুটাকে শিক্ষকদের যে সংগঠন, ওটা তৃণমূলী শিক্ষক সংগঠনে দখল করে দিয়ে কত ক্ষমতা আছে। দখল তো এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না, মারপিট করে হয়। দখল শব্দটাই তো অত্যন্ত নিম্নমানের শব্দ একটা। শিক্ষাঙ্গনটা কি ওই মদের ঠেকি নাকি দখল করে নেবো? নাকি সাতটা জুয়া খেলার জায়গা, নাকি কাটমানির জায়গা, নাকি এলাকাবাজির জায়গা? মানে আমার এলাকা দখল করে নেবো, আমি এখান থেকে তোলা আদায় করি, তুই আমার এলাকায় তোলা আদায় করছিস, তোকে মেরে পিটিয়ে দিয়ে দখল করে নেবো এলাকা। এলাকা দখল, একে বলে এলাকা দখল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি তেমন একটা দখলদারির জায়গা? আমি পরিষ্কার প্রশ্ন করছি, এই প্রশ্ন কে করেছে যাই না, এটা অসম্মান। একটা 5 স্টার বিশ্ববিদ্যালয় এখন বাংলার গর্ব, সবচেয়ে ভালো ছাত্র ওখান থেকে বেরোচ্ছে মূলত। সেই জায়গাতে এই এত বুদ্ধিমান ছাত্ররা যারা দেশের বা বিদেশের গর্ব, সেই ছাত্রদের জায়গায় পরিবেশটা কেন পচে যাচ্ছে সেটাকে মূল্যায়িত করা, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা। এই যে স্বপ্নদীপটা মারা গেল, তারপরে অপরাধীদের বিরুদ্ধে শাস্তি হচ্ছে না, তো মদন মিত্র তো একটু এটা দিয়ে অনশন করতে পারে নাকি? বিশ্ববিদ্যালয় ঠিক চলছে না, এটা দিয়ে বিশ্ববিদ্যালয় গেটে বসে থাকতে পারে, বসে সবাইকে নিয়ে তো ওলাবলি করতে পারে নাকি? এই অরূপ বিশ্বাস তো ওখানে গিয়ে একটু দখল করে দিতে পারে যে আমরা স্বপ্নদ্বীপের অপরাধীদের রাখতে দেবো না, এটা করেছে কি নাকি করেনি? এই যখন ঘেরাও করে রেখে দেয়, সারা রাত ধরে ভিসি ওই ঘেরাও হয়ে থাকে, তখন ওই ঘেরাও মুক্তি করার জন্য তারা চেষ্টা করতে পারে। তার জন্য এমন একটা প্রকল্প নেওয়া যে ঘেরাও মুক্তি হয়ে শিক্ষকরা, বয়স্ক লোকরা যাতে অসুস্থ হয়ে না পড়ে, সেই প্রচেষ্টা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় কেউ করতে পেরেছে? তার জন্য উৎস সন্ধান করা সেই ব্যবস্থা হয়েছে নাকি নিজের গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে?
ফলে এই দখল নেব, অধিকার করে নেব, তার মানে কি খুনোখুনি করবেন? তার মানে কি বলতে চাইছেন অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা ছাত্র তাদের লেলিয়ে দেবো? ওই বামপন্থী 40টা ছাত্রের কাছে আপনাদের এটা লজ্জা যে বাম আর অতি বাম মিলিয়ে 40 জন বা 50 জন ছাত্রদের সাথে কেউ পেরে পেরে উঠতে পারছে না, ভালো মন্দ যাচ্ছে না, কিন্তু এটা তো লজ্জা একটা। দাবি করা হচ্ছে 13,000 ছাত্রছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার মধ্যে ওই 70-80 আমি 100ই ধরলাম অতি বাম কিছু ছাত্র বা বাম কিছু ছাত্র, তারা নাকি বিশৃঙ্খলা করছে, তারা নাকি ল অ্যান্ড অর্ডারকে ভেঙে দিচ্ছে। তো পশ্চিমবঙ্গ যারা চালাচ্ছে তারা তো যাদবপুরকে টাকাও দেয়, যাদবপুর তো রাজ্য সরকারের টাকায় পুষ্ট। তো এই 100 জন ছাত্রকে কন্ট্রোল করতে পারছে না কেন? নাকি 100 জন ছাত্রের অনুগামী হচ্ছে 13,000 ছাত্র? এই ভোটাভুটি হলে ভোট কারা পাবে? 100 জন ছাত্রের অনুগামীরা না তৃণমূলের অনুগামীরা? এটা ক্লিয়ার করুন। আর জুটাকে তো পরাস্ত করে দিতে পারে, জুটা তো অনেকদিন ধরে কাজ করছে। আজকে খবরের কাছে দেখছিলাম জুটার নেতাই বলে যাচ্ছে সব, কে প্রভিসি, তাকে ভিসি করা হবে কিনা, ভিসি কদিন থাকবে, কি থাকবে না, সেই সব অ্যাকচুয়ালি তারাই তো সব বিশ্ববিদ্যালয়। আমি পরিষ্কার বলে দিচ্ছি কে কি করছে জানি না। এই ভাইস চ্যান্সেলর, আমি ওনাকে অত্যন্ত ভালোভাবে জানি, চিনি, যেহেতু আমি এক্সিকিউটিভ কাউন্সিলে আছি, যেহেতু আমি চ্যান্সেলর নমিনি, উনি ভাইস চ্যান্সেলর, আমি চ্যান্সেলর নমিনি। আমি পরিষ্কার বলে রাখছি, ডক্টর গুপ্ত, ভাস্কর গুপ্তজি আজকে হয়তো ছাড়া পাবেন উনি হসপিটাল থেকে। হসপিটাল উনি টেনশন নিয়ে গিয়েছিলেন, এবং উনি যদি টেনশন নিয়ে হসপিটাল নাই বা যেতেন তাহলে ওনাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে হতো, উনি অসুস্থই হয়ে যেতেন। তার চেয়ে ভালো হসপিটালে গেছিলেন, ভালো ছিলেন। আর ওনার তো এর আগে সমস্যা হয়েছে, তারপরে উনি এই দায়িত্বে এসছেন। এই যাদবপুরের এইসব দায়িত্বে না একটু সাহসী লোক দরকার আছে, একটু পোক্ত লোক দরকার আছে, একটু সুস্থ লোক দরকার আছে, পরিষ্কার কথা বলছেন, নাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। রোজ তো ঘেরাও করে দিচ্ছে, মিটিং হলেই ঘেরাও করতে অসুস্থ হয়ে যাবে একটা লোক। যে লোকের ইমোশন টেনশন আছে, বয়স হয়েছে, হার্টের প্রবলেম আছে, স্ট্রোকের প্রবলেম আছে, তার কখনোই ওই জায়গায় যাওয়া উচিত না, যে কোনো সময় ক্ষতি হয়ে যাবে, পরিবারের আটকানো উচিত। ভাস্কর গুপ্তের স্ত্রী ঠিক বলেছে, যদি বিশ্ববিদ্যালয়ে যেতে চাও ডিভোর্স পেপারে সই করে দাও, বলেছে না? ঠিক বলেছে, একদম কারেক্ট। এই ভাস্কর গুপ্ত সাহেব, আমার যতদূর ধারণা, আমি যতদূর খবর জানি, যারা হয়ে করছে মিডিয়াতে যারা অনেকে আছে বলে নি, উনি অন্তর্বর্তী ভাইস চ্যান্সেলর আছেন, উপাচার্য আছেন, অন্তর্বর্তী উপাচার্য, উনি থাকবেন না। উনি হয় রিজাইন দেবেন, নাহলে ওনাকে স্থায়ী রাজ্যপাল, স্থায়ী ভাইস চ্যান্সেলর করা হবে কিনা আমার কাছে লাখ টাকার প্রশ্ন। আমার মনে হয়, আমি যতদূর জানি, যতটুকু বুঝেছি, আমি রাজ্যপালের দপ্তরের সাথে যতটুকু কথা বলে জেনেছি, রাজ্য সরকারে যারা আছে তারা কি ভাবছে জানি না, আমি ওটা পরিষ্কার বলতে পারবো না। কার ক্ষমতা কত বেশি, কে কতটা প্রভাব বিস্তার করতে হবে সেটাও জানি না। ভাস্কর গুপ্তজি উনি হয় নিজেই রিজাইন দিয়ে দেবেন পরিস্থিতি বুঝতে পেরে, অথবা তিনি স্থায়ী উপাচার্য হওয়ার যে জায়গাটা আছে সেখানেও থাকতে পারবেন না। ফলে ওনাকে নিয়ে বেশি না ভেবে ওনার সুস্থতা কামনা করা উচিত। কিন্তু আগামীতে যিনি আসবেন বা যারা আসবেন, তারা কি ঠিক মতো করে বিশ্ববিদ্যালয় চালাতে পারবেন? এটা লাখ টাকার প্রশ্ন। এর আগে যিনি ছিলেন বুদ্ধদেব সাহসী কি পাপ করেছিলেন? তাকে তো সরে যেতে হলো। তার আগে ছিলেন অভিজিৎ বাবু, তিনি কি পাপ করেছিলেন? তিনি তো অনেক ওই মদ তারিখ গাঁজা আটকে ছিলেন বলে তিনি নিজেই দাবি করছেন, তাকে সরে যেতে হলো কেন? তাকে পার্থবাবুরা সরিয়ে দিলে কোনো রাতারাতি? ফলে যারা ওখানকার সংস্কার সাধন করতে চায় তাদের হাত শক্ত করার ক্ষেত্রে এই মদন মিত্র কি সাহায্য করেছে? অভিজিৎ বাবুকে মদন মিত্র কি সাহায্য করেছে? আপনারা বলছেন ওরা হচ্ছে মদ, ওরা হচ্ছে গাঁজা, ওরা হচ্ছে আরবান নকশাল, ওরা হচ্ছে হিংস্র, ওরা বিশৃঙ্খলা করছে, ঠিক আছে মানছি। তো অভিজিৎ বাবু তো এটা বন্ধ করতে চেয়েছিল নাকি যায়নি? তো অভিজিৎ বাবুর হাতটা শক্ত করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল, না তাকে সরে যেতে হয়েছিল? কোনটা উত্তর দিন। আপনি বলছেন আপনারা দখল করে নেবেন, তো অভিজিৎ বাবু তো কোনো শান্তি শৃঙ্খলা ফেরতে চেয়েছিলেন নাকি চাননি? বুদ্ধদেব সাহু তো এরকম কোনো পদক্ষেপ নিয়েছিলেন নাকি চাননি? তাহলে তখন কি হয়েছিল? কাজী মাসুম আক্তার চ্যান্সেলর নবীন হিসেবে গেলেন, যাওয়ার পরে তিনি কিছু কর্মকাণ্ড করার চেষ্টা করলেন, আমি করছি, এটা আমি দায়িত্ব নিয়ে ঢাক পিটিয়ে বলছি, করছি, বোল্ডলি করছি। আমি বর্তমান ভিজিকে বলেছি, আপনি মেরুদণ্ড নিয়ে সোজা রাখবেন, নিজের চোখ দিয়ে দেখবেন, অন্যের চোখ দিয়ে দেখবেন না, কান দিয়ে দেখবেন না, কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে দেখবেন। পণ্ডিত আলাদা জিনিস, পাণ্ডিত তো উনি স্বচ্ছ, উনি স্বচ্ছ মানুষ, উনি সকল স্বচ্ছ আর কি, উনি ব্যক্তিগতভাবে কোনো অস্বচ্ছতা করছেন আমি মনে করি না। উনি শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এটাই তো যথেষ্ট নয়।
অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষ হতে হবে, সাহসী মানুষ হতে হবে, রিজু ব্যক্তিত্বের হতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, মেরুদণ্ড সম্পন্ন মানুষ চাই যে যে কোনো পরিস্থিতি কঠিনভাবে মোকাবিলা করতে পারবে। ছাত্রদের মধ্যে যারা বিশৃঙ্খল তাদের কোনো আবেদন নিবেদন শুনবো না, দুনিয়া উল্টে গেল শুনবো না। যারা বিশৃঙ্খল ছাত্র বেআইনি দাবি করছে, যেমন ফার্স্ট ইয়ারের ছাত্ররা দাবি করেছে, ফার্স্ট ইয়ারের হোস্টেলের ছাত্ররা দাবি করেছে, আমরা 10টার পরে হোস্টেল বন্ধ হয়ে যায় শুনবো না। শব্দদ্বীপ কিছুদিন আগে মারা গেল, তাকে ন্যায় দেওয়ার জন্য সবচেয়ে চিৎকার করেছে যে মানুষটা, তার নাম এই কাজী মাসুম আক্তার। এই 8 মাস আগে 7 মাস আগে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হওয়ার পর এবং চ্যান্সেলর নমিনি হওয়ার পর, তারপরে তাদেরকে শোকজ করা হয়েছিল এই অপরাধীদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তার আগে মানে যে রিপোর্ট তৈরি হয়েছিল, রিপোর্ট ঠান্ডা করে পড়েছিল প্রায় 1 বছর, ঠান্ডা করে সেটা ইমপ্লিমেন্ট করা হয়নি, বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা বুঝুন। স্বপ্নদ্বীপ মারা যাওয়ার পরে অ্যান্টি র্যাগিং কমিটি একটা রিপোর্ট তৈরি করে অপরাধীদের চিহ্নিত করেছিল, তো তাদেরকে শোকজ করে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, পদক্ষেপ নেওয়া উচিত ছিল। 1টা বছর কারো মুরদ হয়নি ওটাকে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ বলছি, আমি কাজী মাসুম আক্তার যাওয়ার পরে যে নতুন এক্সিকিউটিভ কাউন্সিলে আমি সবচেয়ে সোচ্চার হয়েছিলাম, আমার সাথে আরো 2-1 জন সোচ্চার হয়েছিল যে অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শোকজ করে তাদের শাস্তির বন্দোবস্ত করতে হবে। অবশেষে অনেক লড়াই করার পর, এমনি হয়নি কিন্তু, স্বপ্নদ্বীপের বাবারাও জানেন, স্বপ্নদ্বীপের বাবা আমাকে রেগুলার বেসিসে ফোন করে। ওখানে অনেক বলে একটা ছেলে, তার প্রতিও র্যাগিং হচ্ছিল, সে আমাকে দেবতার মধ্যে কালকে ফেসবুকে লিখেছে, এই আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখে পাঠিয়েছে আর কি, স্যার আপনি আমাকে রক্ষা করার চেষ্টা করছেন। উনি ছেড়ে দিয়েছেন, উনি যাদবপুর আর নেই, উনি বেরিয়ে গেছেন। তাকে ভয়ঙ্কর র্যাগিং এর শিকার হতে হচ্ছিল, তিনি বারবার চিনিয়ে দিচ্ছিলেন, ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছিল, তিনি সুইসাইড করতে যাচ্ছিলেন। তার বাবা মা ফোন করেছিল আমায়, স্যার আমার ছেলে কি বাঁচবে না, হয় আমার বাচ্চাকে ওখান থেকে তুলে আনতে হবে, নাহলে বাচ্চা যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেবে। আমাকে লিখিত করেছিল সুইসাইড করবো আমি, এরকম চলে। আমি একটা স্বপ্নদ্বীপ হবো, স্বপ্নদ্বীপকে মেরে দেওয়া হয়েছে, ও বলছিল আমি জান দিয়ে দেবো। ওখানে অনেকজন সুইসাইড করেছে, ওখানে উপাচার্যকে হত্যা করা হয়েছে, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়। এই তো পরিস্থিতি আজকের, না তো এটা। তো আমার বক্তব্য, ওই স্বপ্নদ্বীপের যারা অপরাধী তাদেরকে অবশেষে শোকজের চিঠি পাঠানো হলো অনেক চাপে। যেই চিঠি পাঠানো হলো, স্বপ্নদ্বীপের যারা অপরাধী তারা করলো কি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অপরাধ কোর্ট প্রমাণ করবে, সেটা আমি যাচ্ছি না, পরবর্তীকালে প্রমাণিত হবে সেটা, কিন্তু সম্ভাব্য অপরাধী যাদের মনে করা হয়েছে, তারা চাঁদা তুলছে কোথেকে জান, হোস্টেল থেকে চাঁদা তুলে বলছে এই আমরা কোর্টে যাবো, চাঁদা দাও। চিন্তা করতে পারো, ছাত্রদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে দমকে চাঁদা সংগ্রহ করছে, তারা অনেকে এক্স। আচ্ছা এক্সটা ঢুকেছিল কেন বিশ্ববিদ্যালয়ে? প্রাক্তন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ঢুকে রাজ করে কেন, উত্তর দিন। এমন মেরুদণ্ডহীনতা তৈরি করলো কে? যে সুপারিনটেন্ডেন্ট সে বলছে আমি গেলে আমাকে ফাঁসি দেয় বলেছে, আমাকে চুরির কেসে শিরোতানি কেসে জড়িয়ে দেয় বলেছে। মানে হোস্টেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট বলছে যে আমি যদি ছাত্রদের বেআইনি কাজ আটকাতে যাই হোস্টেলে গিয়ে, আমাকে 2টো চার্জ আমার বিরুদ্ধে মিথ্যে করে তৈরি করে দেবে এবং আমি ওখানে টিকতে পারবো না। কি চুরির অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে, শিরোতানি অভিযোগ করা হয়েছে। ওখানে শিরোতানি অভিযোগটা খুব ভালো চলে, হোক কলরাব শিরোতানি হবে, জাস্ট লাগিয়ে দেয় একটা চার্জ, চলে। তো ঘটনা হচ্ছে ওরা চাঁদা তুলছে, বলছে আমরা কোর্টে যাবো, তোরা চাঁদা দিয়ে আমরা মামলা করলো, চাঁদা তুলেছিল, এটা বিশ্ববিদ্যালয়ে খবর, এটা খবরের কাগজে বেরিয়েছিল। তো বিশ্ববিদ্যালয় কি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পেরেছে? যারা চাঁদা তুলছে অপরাধী, আবার চাঁদাও তুলছে, মানে অপরাধকে বাস্তবায়িত করে রাখার জন্য। তারপরে কোর্টে যাওয়ার পরে কোর্টে সিঙ্গেল বেঞ্চে স্টে অর্ডার পেলো, কি পেলো? স্টে অর্ডার। তাহলে স্টে অর্ডার পেলে তাহলে উচিত ডিভিশন বেঞ্চে যাওয়া কার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যায়নি। আমি যখন এক্সিকিউটিভ কাউন্সিলে বললাম যে আপনারা কেন এত বড় একটা ঘটনা যাদবপুরকে নিয়ে লোক চিৎকার করলো, এখনো পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিতে পারেনি, এটাও চিৎকার। তো আপনারা ডিভিশন বেঞ্চে গিয়ে তো সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করবেন যে এত বড় অপরাধীদেরকে আপনারা স্টে অর্ডার করে বাঁচাচ্ছেন কেন, কোর্ট বাঁচাচ্ছে কেন? বলছে আমাদের লয়ার চুপ করে বসে আছে, কিছুই করছে না। লয়ারকে তাড়িয়ে দিন, মানে লয়ার যদি চুপ করে বসে থাকে বিশ্ববিদ্যালয় চুপ করে বসে থাকে, বুঝুন না? এটা কোনো মেরুদণ্ড হলো? এটাকে মেরুদণ্ড বলে আগে উত্তর দিন। তারপরে চাপ দিয়েছে, তারপরে 3 মাস 4 মাস কেটে গেছে, এখনো পর্যন্ত ডিভিশন বেঞ্চে যায়নি। বলুন উত্তর দিন কি? আপনি এই ঘটনার কথা পরে আসুন। ঠিক সেই সুযোগটা পেয়ে যাওয়াতে আমি এই খবরের কাগজে 15 দিন আগে দেখছিলাম, আমাকে বলেও নি, সিদ্ধান্ত নেয় না। এরা যদি কোনো সময় জটিল পরিস্থিতির পড়ে, আমি তো চ্যান্সেলর নমিনি, আমাদের তো এক্সিকিউটিভ কাউন্সিল আছে, মিটিং ডাক, আলোচনা কর না, কমিটির উপরে তস্য কমিটি তৈরি করেছে।
মানে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি কে? এক্সিকিউটিভ কাউন্সিল। সর্বোচ্চ আইন প্রণয়নকারী কমিটি কে? এক্সিকিউটিভ কাউন্সিল, যার মেম্বার আমি চ্যান্সেলর নবীন হিসাবে। আমি ওখানকার মনিটরিং কমিটিরও চেয়ারম্যান, ওখানকার ডেভেলপমেন্টও দেখি কাজকর্ম ঠিক হচ্ছে কিনা, ওটা চেয়ারম্যান আমি। কিন্তু আমি এক্সিকিউটিভ কাউন্সিলের কথা বলছি না। এক্সিকিউটিভ কাউন্সিলের পরে অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছে, একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি, শুনে নিন ভালো করে, গোটা রাজ্যবাসী শুনুন, ওয়ার্কিং কমিটি। আর একটা কমিটি করা হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড, আবার নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটি। এই কমিটি ক্ষুদ্র ক্ষুদ্র করে তারাই সব সিদ্ধান্ত নিয়ে নেয়। অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল জানলোই না কি সিদ্ধান্ত হয়ে গেল। কি সিদ্ধান্ত হলো? ওই যেসব ছাত্ররা বলেছে যে রাত 10টার পরে হোস্টেল বন্ধ, মানছি না, মানবো না, সারা রাত হোস্টেল খুলে রাখতে হবে। মানে স্বপ্নদ্বীপের ঘটনাই টাটকা, তারপরে মরে গেল, তারপর বলছে সারা রাত খুলে রাখতে হবে, আর ছাদের চাবিটা কিন্তু বেশি করে খুলতে হবে। ছাদের চাবি খুললে তবে তো উপরে মদতারি গাঁজা, ছাদে রাত্রিবেলা জেগে থাকবে। আচ্ছা, স্টুডেন্টের কাজ কি? হোস্টেলের ছাত্রদের রাত 10টার পরে ছাদে ওঠা দরকার? তারা দাবি করেছে, আমি খবরের কাগজের মাধ্যমে জেনেছি, আমার সাথে তো কথা বলেনি, ভিসিও কথা বলেনি, বলা দরকার ছিল যে অ্যাডজাস্টমেন্ট করছে, এটা 11টা পর্যন্ত রাখছি, 12টার মধ্যে রাখছি। মানে এটা একটা হচ্ছে ওই সবজি কিনতে গেলে যে সকল ওই একটু হয় না বার্গেনিং, এটা বার্গেনিং হচ্ছে, এটাকে বলে মেরুদণ্ড। যে সকল ছাত্ররা সিসিটিভি ক্যামেরা ভেঙে দিচ্ছে তো কেউ কেউ বলছে ভেঙে দেবো, লাগাতে দেবো না, এটা আমার সেকেন্ড হোম বলছে না, তাদেরকে প্রথমত সাসপেন্ড করবো, তাদেরকে শোকজ করবো, সাসপেন্ড করবো, টার্মিনেট করবো, স্কুল থেকে বেরিয়ে দেবো, মানে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেবো, নাহলে পুলিশ হাতে তুলে দেবো। এইটা নিয়ম তো। আমি বাবা চুপচাপ, ওরা প্রচুর ক্ষমতাশালী। বুঝতে হবে কেন হলো এই যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীর সাথে। মদন বাবু শিক্ষামন্ত্রী কিন্তু ওনাকে এত সহজে চমকাতে পারে ছাত্ররা। কিছু করুন না, কিছু করছেন না কেন? চমকালো তো। ওম প্রকাশ মিশ্র লাস্টে তাকে কাছে পুলিশ যাচ্ছে, তার বিরুদ্ধে এফআইআর, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। আপনি বুঝুন, রাজ্যটা আপনার, পশ্চিমবঙ্গটা আপনাদের, পুলিশ আপনাদের, সেই পুলিশকে এফআইআর করতে বাধ্য হতে হচ্ছে কারণ কোর্টে থ্যাতানি হলো তো। এই যে ওয়েব কুপার মিটিং হবে, এই মিটিং এ যে এই যে ঘটনাগুলো ঘটেছে, যারা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিলেন ইনক্লুডিং ভিসি, তারা কি জানতেন না? মাসুম আক্তার তো জানতেন যেটা যেটা হয়েছে ওটা হবে। মানে এইভাবে চাকার তলা পড়বে বলিনি, এটা মানে একটা উত্তেজনা হবে। এই উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিল ওই 60-70 জন, ভালো করে বুঝুন। এই উত্তেজনা, এই হুল্লোড়, ওরা, আমি আগেও বলেছি তোমাদের চ্যানেলে, এটা ওরা তৈরি করতে চেয়েছিল। তাই ওই ওয়েব কুপার মিটিং 1 মার্চের 1 সপ্তাহ আগে থেকে ওরা চারিদিকে ঘোষণা করে দিয়েছিল, শিক্ষামন্ত্রী এলে তীব্রভাবে আমরা বিক্ষোভ জানাবো। মোটামুটি বিক্ষোভ না, তীব্র বিক্ষোভ। না, ওদের তীব্র মান বোঝেন তো, ভয়ঙ্কর। শিক্ষামন্ত্রী যে সুস্থভাবে বাড়িতে গেছে এটাই সব বিরাট কথা, ওদের তীব্র মান আরো তীব্র। শিক্ষামন্ত্রী যে সুস্থভাবে বাড়িতে গেছেন এটাই অনেক অনেক রক্ষী। বুঝে নিন কেন শিক্ষামন্ত্রীর উপর রাগ কেন, এটা কিন্তু কেউ বলছে না ঠিক মতো। ভালো করে কোনো টিভি চ্যানেলের কথা আমি দেখিনি। এইটা ভেতরের লোক জানবে, বাইরের লোক জানবে কোথেকে? কারো দোষ নেই। এটা জুটার লোকও ঠিক মতো জানবে না, কারণ জুটার খুব কম লোক আছে যারা এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, খুব কম লোক আছে, কয়েকজন আছে, তারা বুঝতে পেরেছে কিনা জানি না, তারা রিডিং করেছে কিনা জানি না, আমি রিডিং করেছি। কি এক্সিকিউটিভ কাউন্সিল তো নীতি নির্ধারক কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েছিল ভোট হবে, ছাত্র সংসদ ইলেকশনটা হবে, এই মর্মে নীতিগতভাবে এক্সিকিউটিভ কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, ক্লিয়ার। তারপরে যখন বলা হলো যে ভোট হবে, ভোটটা করাবে কে, কার পারমিশন চাই? রাজ্য সরকারের পারমিশন চাই। রাজ্য সরকারকে লিখিত চিঠি দেবেন কে? এক্সিকিউটিভ কাউন্সিলের পক্ষ থেকে ভিসি দেবেন, ভাইস চ্যান্সেলর। ভিসি নাকি দাবি করলেন পরের মিটিংয়ে যে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর উত্তর কি? ছাত্ররা যখন দল বেঁধে আসে, ছাত্ররা প্রতিটা ইসি মিটিংয়ে দল বেঁধে হই হই করে আসে, মানে নিয়ম শৃঙ্খলা কোনো বালাই নেই, ওটাই নাকি কালচার, এটাই যাদবপুরিয়ান কালচার এটা। তো তাদেরকে বলা হলো কি যে আমরা চিঠি দিয়েছি, আমাদের কথা রাজ্য সরকার শোনেনি, কি করব বলো বাবা, এটা বলা হলো। তাহলে দোষটা কার হলো? রাজ্য সরকার হলো। রাজ্য সরকার নির্বাচনটা চাইছে না, এটা কে বলছে? ভাইস চ্যান্সেলর বলছে। কোথায় বলছে? ইসির মিটিং এ বলছে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম তাই যদি হয় প্রতি সপ্তাহে একটা করে রিমাইন্ডার পাঠান যে কেন ইলেকশন নয়। ছেলেরা এখানে বিক্ষোভ করছে, ছেলেরা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, ছেলেরা বিশৃঙ্খল হয়ে যাবে, ওদের ন্যায্য দাবি, ওদের নৈতিক দাবি, আইনসম্মত দাবি, ছাত্রদের অনৈতিক দাবি মানবো না, কিন্তু নীতিগত দাবি, নৈতিক দাবি, ন্যায়সঙ্গত দাবি একদম সেই দিনই মানবো, সেই দিনই তারা ইমপ্লিমেন্ট করবো, দীর্ঘসূত্রিতা করবো না। বিশ্ববিদ্যালয় পুরো উল্টো, অনৈতিক দাবির কাছে মাথা নত করে, আর যে কোনো লিগাল দাবি ছাত্রদের,
সেই দাবিতে দীর্ঘসূত্রিতা করে, তারিখ পে তারিখ করে। এটা কালচার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফলে এটা বলেছিলাম, ছাত্ররা কিন্তু উদ্বিগ্ন হচ্ছে, ওরা বিশৃঙ্খলা করবে। ছাত্ররা আমাকেও রিকোয়েস্ট করেছিল, স্যার কি হলো কি হলো স্যার দেখুন। আমি কি বলো, এই তো রাজ্য সরকারকে জানিয়েছে, এখনো পর্যন্ত উত্তর পাইনি। আমি বলছি প্রতি সপ্তাহে একটা করে রিমাইন্ডার পাঠাতে, এর বেশি আর কি করবো বলো বাবা, এটা আমি বলেছিলাম। তো তাহলে ছাত্রদের ক্ষোভটা কার কাছে কি পড়লো? রাজ্য সরকারের বিরুদ্ধে কি পড়লো, তাই তো? যে রাজ্য সরকার আমাদের ইলেকশন করতে দিচ্ছে না, কথা ক্লিয়ার। এবার রাজ্য সরকারের নেতৃত্বে কে আছে? শিক্ষার হেড কে? শিক্ষামন্ত্রী স্বয়ং। তা ওয়েব পেপার মিটিং এ যদি তাকে পায়, সমস্ত ক্ষোভটা তার ঘাড়ে গিয়ে পড়বে, এটা কমন, ঠিক আছে? আর পাশেই বসে আছে ভিসি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা। তার পাশেই বসে আছে ওম প্রকাশ মিশ্র, পাশের লোকগুলোকে দেখুন। মানে ক্ষোভটা হচ্ছে শিক্ষামন্ত্রী আশেপাশে যাদের আছে তাদেরকে সবাইকে ওদের ঝামেলা করবো, কারণ এরা ভোট করতে দেয়নি। এটা বোঝার জন্য না বিশাল পণ্ডিত হতে হয় না, একটু ঘিলুটা পরিষ্কার হতে হয়। একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে এই ঘিলুটাকে খুব ক্লিয়ার রাখতে হবে, আর মেরুদণ্ডটাকে পিছনে ওটা টেস্ট করে দেখতে হবে, ডাক্তারকে বলতে হবে আচ্ছা আমার মেরুদণ্ড কি ঠিক আছে, আর নিজের চোখ দিয়ে দেখতে হবে। হয়নি। আমি খালি অপেক্ষা করছিলাম যখন ওই পেপার মিটিংটা হচ্ছিল না, দেখছিলাম গন্ডগোলটা কখন লাগবে রে, লাগভেল কি লাগটা কখন হবে রে, আমি জানি তো হবে। আচ্ছা আমি জেনে গেলাম বাইরে থেকে বসে, বাকিরা জানতে পারলো না, তার মানে বিশ্ববিদ্যালয় চালাবার উপযুক্ত নয়। এইটা পরিষ্কার বুঝে নিতে হবে। শিক্ষামন্ত্রী যে সুস্থ বাড়ি গেছে, এটা আমার দুশ্চিন্তা ছিল। আমি পরিষ্কার জানতাম পেছনে গেট দিয়ে শিক্ষামন্ত্রীকে ঢুকিয়েছে, ছাত্ররা আরো বিরক্ত। এ খবর কি আছে? এটা চালাকি তো, সামনের দিক দিয়ে দোকানে মানে ঢুকতে দেবে না, পেছনের দিক দিয়ে ঢুকিয়ে বেরোবে কি করে? শিক্ষামন্ত্রী একটা কাজ খুব ভালোভাবে করতে পারতেন, কথা দিয়ে আসতে পারতেন যে অতিবাম তারা আবেদন নাকি করেনি, বাকিদের আবেদন গ্রহণ করেছে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী তো গেছে, তার তো কোনো পাপ নেই, তিনি একটা ওয়েব কুপার প্রেসিডেন্ট, তিনি যেতেই পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা তাকে ব্রিফ করা দরকার ছিল, যে এই পরিবেশটা আছে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। সবাই কেটে নিয়ে থাকে, আমরা যাবো, আমরা ওয়েব কুপার মিটিং করে 3,000 লোককে ডাকবো, ডেকে আমরা যাদবপুর জয় করেছি। ওই যে 30 সেকেন্ডে জয়, 30 সেকেন্ডে দখল, দখল করেছে, এক কথা জয়। করতেই পারে, যাদবপুরটা তো পশ্চিমবঙ্গের বাইরে না। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমি তো নীতিগত বিরোধী, যে কোনো পলিটিক্যাল কর্মকাণ্ড, যেখানে গোটা রাজ্যের পলিটিক্যাল কর্মকাণ্ড হচ্ছে, পলিটিক্যাল কর্মকাণ্ড কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করাই উচিত না। এরকম বড় বড় কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করা উচিত না, এটা বিশ্বাস করি। তাহলে হলো, হবার পরে যেটা আবার সেটা হলো, বনেটের উপর উঠলো, ওরা চাইছে তো দৃষ্টি আকর্ষণ করতে, বনেটের উপর উঠলো, ভাঙচুর করলো, পড়ে গেল, চাকায় পড়লে। এবার এখন আলোচ্য বিষয় কি, চাকায় কতটা পড়েছে? আরে চাকায় পড়ে ও আহত হয়নি, পড়ে গিয়ে আহত হয়েছে, চাকার তলায় পড়েনি। চাকার তলায় তো পড়তেও পারতো, একটা সুতো ডিফারেন্স ছিল, শিক্ষামন্ত্রী নিজেই বলছে এক সুতো ডিফারেন্স। তো যদি চাকার তলায় পড়ে গিয়ে চাকাটা যদি তার উপর চলে যেত, তাহলে ওকে আর পাওয়া যেত, ওকে আর বাঁচতো? আর যদি ছেলেটি ঈশ্বর না করে যদি দুর্ঘটনা ঘটে যেত, হাড়গোড় ভাঙা বলছি না, জীবনের কথা বলছি, তাহলে শিক্ষামন্ত্রী খুব কি অক্ষত হয়ে বাড়ি যেতেন, নাকি খুনোখুনি হতো, আরো রক্তাক্ত হতো, আরো রক্ত, ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে, আরো রক্তাক্ত হয়নি, আরো খুনোখুনি হয়নি। মধ্যিখান থেকে বলা হচ্ছে ওম প্রকাশ মিশ্র, কত লজ্জা দেখুন, তিনি নাকি গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের পায়ে। ওম প্রকাশ বাবু বলছেন আমার গাড়ি এক চুলে গইনি, অথচ ছেলেটি দাবি করছে আমার চোট, মেয়েটি দাবি করছে যে আমাকে 3টে ঘুষি মেরেছে, আমার দেখাচ্ছে এই দেখুন চোখের কাছে, এই দেখুন কপালে দাগ দেখা যাচ্ছে ঘুষি। উনি বলছেন মিথ্যে কথা, ছাত্র বলছে যে ওম প্রকাশ বাবু মিথ্যেবাদী, ওম প্রকাশ বাবু বলছে ছাত্ররা মিথ্যেবাদী। সম্পর্কের বুনিয়াদ কোথায় গেল? শিক্ষক ছাত্রের সম্পর্কের বুনিয়াদ। তার কদিন পরে তৃণমূলপন্থী একটা অধ্যাপকের অফিসে লিখেছে, ড্যাশের গালে গালে জুতো মারো তালে তালে, ড্যাশ বলে নামটা বললাম না, ড্যাশের গালে গালে, ওটা শিক্ষিত হয়েছে কোত্থেকে? ওই তিলোত্তমা আন্দোলন থেকে। এগুলো হচ্ছে তিলোত্তমা আন্দোলনের কুফল। কি বললাম? তিলোত্তমা আন্দোলনের কুফল। ড্যাশের গালে গালে জুতো মারো তালে তালে, এটা অফিসের সামনে কেটে লিখছে। কেউ আটকাতে পেরেছে? আমি পরিষ্কার করে ছাত্রদেরকে বলছি, বাবা তোমরা না শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে শেখো। কোনো পলিটিক্যাল ভুল হতে পারে, কোনো শিক্ষকের ভুল থাকতে পারে, আলোচনা হোক না। ওরা ছাত্ররা বলছে যে মাস কমিউনিকেশনে খাতা শিক্ষক না দেখি নাম্বার দিয়ে দিয়েছে, রিভিউ করবে, রিভিউ কমিটি আছে, এখনো নাকি সমস্যার সমাধান হয়নি। এটা শিক্ষকরা করতে পারে? আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্ররা অভিযোগ করেছে যে আমাদের নাম্বার বাড়িয়ে দিতে হবে, কেন? ওদের নাকি ঠিকমতো ক্লাস হয়নি, ওরা নাকি অঙ্কে ফেল করে গেছে, তাই ওদের নাম্বার বাড়িয়ে দিতে হবে। এটা 5 স্টার বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টার হতে পারে? আর গবেষকরা বলছে ইন্টারন্যাশনাল লেভেলে যারা বড় বড় বিজ্ঞানী গবেষক, তারা বলে তাদেরকে যে সুযোগ সুবিধা ছিল গবেষণা, তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
রুষার অধিকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সরিয়ে দিয়েছে। রুষা অনেক কিছু আমি ব্যাখ্যা যাচ্ছি, বাইরের লোক বুঝবে না। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি পরিষ্কার বলছি, রাজনীতিটাকে তাকে তুলে রাখুন, দ্রুত ভোটটা করান। আমি বার্তবকে বলছি সমস্যা মিটে যাবে, সমস্যা মিটে যাবে। ভিসি পরিবর্তন হোক সে আলাদা কথা, কিন্তু আমি বলছি মেরুদণ্ড সম্পর্কে যদি ভিসি না আসে, সবাইকে নিয়ে যদি না চলে, একটা লবি করে চলে, কিছু কিছু লোককে তোল্লা দিয়ে চলে, কায়েমি স্বার্থের কথা ভাবে, তাহলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু শান্তিটি আসবে না, ওটা পরাহত থাকবে। আর আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছি, আমি আপনার প্রতি, আপনি শিক্ষামন্ত্রী, আপনার আমার কাছে শ্রদ্ধেয় মানুষ, একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আপনি আপনার ওই সভাসদদের কথা শুনবেন না। আপনার পরিবৃত হয়ে যারা থাকে গোল হয়ে, ওরা হচ্ছে মোসাহেবির দল। রাজা বলে এক, প্রজা বলে মানে সভাসদ বলে অনেক। ওরা, আপনি তো বলেছিলেন না ওই ইন্দ্রাশিস না কি নাম, ইন্দ্রানুজ, ও দাবি করেছে শিক্ষামন্ত্রী নাকি কথা বলতে চেয়েছিল, পারিষদরা কথা বলতে দেয়নি। তাই তো পারিষদদের কথা শুনবেন না, হয়তো কথা বললে এই সমস্যা হয়তো হতো না যেগুলো হলো। এটা খুব ভালো হলো। কারা কথা বলতে আটকে ছিল তাদেরকে ধরুন, তাকে, তারা খুব পঙ্গা পণ্ডিত ছিল নাকি? কথা বললে তো সমস্যার সমাধান হয়। বাচ্চারা তো ভুল করে, বাচ্চাদের ভুল করতে প্ররোচিত করছে কারা? কারা ওদেরকে উৎসাহিত করছে? এটা দেখুন। আর দ্রুত পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা বলে নির্বাচনটা করান। এই আগুন কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। আমি দেখলাম 4 জন মহিলাকে ওই মেদিনীপুরের পুলিশ আদালত, এই মানে মহিলা থানা, 4 জন একটা বিরোধী দলের, বাম দলের একটা 4 জন মহিলাকে বেধড়ক পিটাচ্ছে, বেল খুলে মারছে, বলছে এমন এমন জায়গায় মারবো না, গোপন অঙ্গে প্রমাণ করতে পারবি না তুই মারটা। এটা কি সুস্থতা? তারা যাদবপুর ঘটনাতে বিক্ষোভ করছে বলে বা প্রতিবাদ করছে বলে গোটা রাজ্যে এক অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য কি চাই? সুস্থ মানুষদের কথা শোনা, এক্সিকিউটিভ কাউন্সিলকে শক্তিশালী করা, যোগ্য লোকগুলো ওখানে যারা রয়েছে তাদের কথা শোনা। তাদের কথা শোনা হয় না, গুরুত্ব দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। আর রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা, 30 সেকেন্ডে দখল করে নেবো, এটা কোনো ইতিবাচক ভূমিকা নয়।